আসসালামু আলাইকুম। ডেটা বলে এইডেন মার্করামের দুইটা দুর্বল জায়গা, একটা বাঁহাতি অর্থোডক্স স্পিন, আরেকটা ডানহাতি লেগ ব্রেক বোলিং। একটা পরিসংখ্যান ঠিক এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখাচ্ছি, যেটা গতকালকেও আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে এইডেন মার্করাম বাঁহাতি স্পিনের এগেইনস্টে দুর্বলতা আছে এবং আমরা এক্সপেক্ট করছিলাম যে নিউজিল্যান্ড হয়তো বা মিচেল স্যান্টনারকে ওপেনিংয়ে বোলিংয়ে নিয়ে আসবে বা পাওয়ার প্লেতে বোলিংয়ে নিয়ে আসবে, সেটা নিয়ে আসে নাই। বাট পরবর্তী সময় রাচিন রবীন্দ্রর বলেই কিন্তু আউট হয়েছেন এইডেন মার্করাম, অর্থাৎ এই জায়গাটায় ডেটা কিন্তু পুরোপুরি জিতে গেছে। আরেকটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার বলি, সেটা হচ্ছে বাংলাদেশ যখন এর আগে সাউথ আফ্রিকাতে ট্যুর করেছিল তখন একটা কথা হচ্ছিল যে কুইন্টন ডিকককে আটকানোর জন্য মেহেদী হাসান মিরাজের হাতে নতুন বলটা তুলে দেওয়া হবে এবং এক্স্যাক্টলি সেটাই মেহেদী হাসান মিরাজ নতুন বলে কুইন্টন ডিকককে ডিসিভ করেছিলেন, কুইন্টন ডিককের উইকেটটাও নিয়েছিলেন। বাংলাদেশ কিন্তু সেই সিরিজটা সাউথ আফ্রিকার সঙ্গে জিতেছিল। এই কুইন্টন ডিকক এই টি-20 ওয়ার্ল্ড কাপেও মাল্টিপল নাম্বার অফ ওকেশনস ডানহাতি অফ ব্রেক বোলারের বলে আউট হয়েছেন, সেটা আমরা দেখেছি, সেটা আপনারা দেখেছেন, এই মুহূর্তে আপনারা ভিডিওগুলো দেখতে পাচ্ছেন। ঠিক এই কারণেই ম্যাককনকিকে নতুন বলটা হাতে তুলে দিয়েছিল নিউজিল্যান্ড এবং ম্যাককনকি ডেলিভার করেছেন, কুইন্টন ডিককের উইকেটটা তিনি নিয়েছেন। অন্যদিকে আবার রায়ান রিকলটন, তিনিও কিন্তু রাইট আর্ম অফ ব্রেক বোলারের এগেনস্টে তার দুর্বলতার জায়গা আছে, তাকেও সেই ম্যাচ আপে নিয়ে আসা হয়েছে। এখন দেখেন, আমাদের বাংলাদেশে একটা কথা অনেকেই বলেন অনেক সময় যে এই যে ডেটা কিংবা এই ম্যাচ আপ এগুলোকে দিয়ে হয়, এগুলো দিয়ে যদি আসলে নাই হতো তাহলে প্রত্যেকটা টিমের সঙ্গে কিন্তু ডেটা অ্যানালিস্ট থাকতো না, প্রত্যেকটা টিম কিন্তু এইভাবে ডেটার উপর ভিত্তি করে তাদের গেম প্ল্যানগুলো সাজাতো না, টিম প্ল্যানগুলো করতো না। হ্যাঁ, ব্যতিক্রম তো অবশ্যই আছে। এখন ফিন অ্যালেন যেই ইনিংসটা খেলেছেন, ফিন অ্যালেন যেইভাবে ব্যাটিং করেছেন, এইখানে আপনি কোনো ডেটা অ্যানালাইসিসের কোনো কিছু করতে পারবেন? এখানে কিছু করার আছে? কোনো কিছু করা নেই। ইচ্ছা মতো তিনি মার মেরেছেন, ইচ্ছা মতো তিনি প্লে স্টেশনের মতো ক্রিকেট খেলেছেন। কন্ডিশনের একটা সুবিধা অবশ্যই ছিল, যেটা নিয়ে কমেন্টেটররাও বলছিলেন যে এই কন্ডিশনটাতে সেকেন্ড ইনিংসে এত বেশি মাত্র ইজিয়ার হয়ে গেছিলো ব্যাটিং করাটা, বল 100টা মুভ করছিল না। সাউথ আফ্রিকা যে প্ল্যান করেছে, কোনো প্ল্যানই তাদের আসলে কাজে দেয় নাই। ডেফিনেটলি ফিন অ্যালেনের এগেনস্টে সবচেয়ে সাকসেসফুল বোলারটার নাম হচ্ছে মার্কো ইয়ানসেন, বা বাঁহাতি বোলারের এগেনস্টে, বাঁহাতি পেসারের এগেনস্টে ফিন অ্যালেন সবসময় স্ট্রাগল করে থাকেন। বাট অন দিস গিভেন ডে ফিন অ্যালেন সাকসেসফুল হন, মানে ফিন অ্যালেন সাকসেসফুল হয়ে গেছেন ওভার লেফট আর্ম পেসার, বা মার্কো ইয়ানসেন সাকসেসফুল হন নাই। এখন এই যে ব্যাপারটা হচ্ছে যে ধরেন এই একটা জায়গায় সাকসেসফুল হয় নাই, তাই বলে কি কালকে থেকে সাউথ আফ্রিকা টিম তাদের ডেটা অ্যানালিস্ট রাখা বাদ দিয়ে দিবে? সাউথ আফ্রিকা টিমকে তাদের টিমের সঙ্গে অ্যানালিস্ট রাখবেন? এখন ক্রিকেট ইজ সাচ কাইন্ড অফ গেম যেখানে আসলে ইটস টোটাল সারপ্রাইজিং প্যাকেজ, মানে টোটালটাই হচ্ছে একটা সারপ্রাইজ প্যাকেজ এবং ফুল অফ মিস্ট্রি। এখানে একটা বিষয় সেটা হচ্ছে যে আপনি আপনার গেম প্ল্যানটা কীভাবে করবেন। গেম প্ল্যানটা ওইভাবেই করবেন যে সার্টেন ওই ব্যাটারের দুর্বলতা কোন কোন জায়গায় আছে, সেই দুর্বলতার জায়গার উপর বেস করে আপনি আপনার করে গেম প্ল্যান সাজাবেন। ঠিক সেভাবে গেম প্ল্যান সাজিয়ে নিউজিল্যান্ড কিন্তু ফল পেয়েছে অন দ্যাট গিভেন ডে। প্রথম ইনিংস আমরা তেমনটাই দেখেছি, বাট আনফর্চুনেটলি দ্বিতীয় ইনিংসে সাউথ আফ্রিকা সেই ফলটা পায় নাই, বিকজ ফিন অ্যালেন হি ওয়াজ টু স্মার্ট, হি ওয়াজ টু গুড। আরেকটা খুব ইম্পর্টেন্ট বিষয় যেটা বলছিলাম, যে কমেন্টেটররা যেটা বারবার বলছিলেন যে উইকেটে বল 100টা মুভ করছিল না, তার একটা অনেক বড় প্রমাণ কিন্তু কেশব মহারাজ যে জায়গাটায় বল পিচ করেছেন, মানে একদম সামনে বল পিচ করেছেন, সেটাকে ব্যাকফুটে গিয়ে খেলছিলেন। এই জায়গায় ব্যাকফুটে খেলা আনবিলিভেবল, মানে তার মধ্যে কলকাতার মতো কন্ডিশন, আপনি এই জায়গার বল ব্যাকফুটে গিয়ে খেলছেন, তার মানে বোঝা যাচ্ছিল যে কন্ডিশনটা কিন্তু নিউজিল্যান্ডকে অনেক ফেভার করেছে। বাট তারপর আপনি যাই বলেন না কেন, কন্ডিশন ফেভার করুক বা না করুক, ফিন অ্যালেন মানে এই দিনটাতে আউট অফ বক্স ক্রিকেট খেলেছেন। এখন আবারও কোয়েশ্চেনটা এখানে চলে আসে, এই যে ফিন অ্যালেন আউট অফ বক্স ক্রিকেট খেলেছেন, সাউথ আফ্রিকা তারা যেভাবে অ্যানালাইসিস করে বোলিং চেঞ্জ করেছে, মার্কো ইয়ানসেন শুরুর দিকে বোলিং করেছেন, যেই লেন্থে বোলিং করা উচিত ফিন অ্যালেনকে সেই লেন্থে বোলিং করেছেন, বাট অন দ্যাট গিভেন ডে কাজ করে নেই, একেবারেই কাজ করে নেই। সেটা ব্যাটারের ক্রেডিট, কারণ অপোনেন্ট টিমও কিন্তু সেই অনুযায়ী অ্যানালাইসিস করেই মাঠে নেমেছে এবং অপোনেন্ট টিমের ওই এক্সিকিউশনটা ইট ওয়াজ বেটার। বাট এই সব কিছু মিলেই কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেট চলে। কোনো দিন দেখবেন যে আপনি সেটাতে সফল হবেন, যেমন কালকে নিউজিল্যান্ড সফল হয়েছে ডিউরিং দেয়ার বোলিং ইনিংস, আবার কোনো দিন আপনি সফল হবেন না, যেমন ওই দিনটাতে সাউথ আফ্রিকা সফল হয় নাই ডিউরিং দেয়ার বোলিং ইনিংস। আবার আপনি দেখেছেন যে ইন্ডিয়ার সঙ্গে ম্যাচে এইডেন মার্করামকে অভিষেক শর্মার জন্য বোলিংয়ে নিয়ে আসা হয়েছিল এবং দে ওয়ার সাকসেসফুল। সো দিজ আর ডেটা এবং দিজ আর ডেটা সায়েন্স, এবং ইন্টারন্যাশনাল ক্রিকেট এখন কিন্তু এর মধ্যেই চলে। কোনো দিন আপনি সাকসেসফুল হবেন, কোনো দিন সাকসেসফুল হবেন না, বাট এটা একটা প্রফেশনাল সেক্টরের মধ্য দিয়ে যাচ্ছে এবং এই কারণেই ক্রিকেট এখন অনেক বেশি মাত্রায় ইন্টারেস্টিং, ক্রিকেট অনেক বেশি মাত্রায় আনপ্রেডিক্টেবল, ক্রিকেট অনেক বেশি মাত্রায় এখন ফ্যাসিনেটিং, কম্পিটিশনটা এখন অনেক বেশি মাত্রায় বেড়ে যাচ্ছে, বিশেষ করে ফাস্ট ফরওয়ার্ড ক্রিকেট। এই ফাস্ট ফরওয়ার্ড ক্রিকেটে ডেটা অ্যানালাইসিস বর্তমানে আসলে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। বাট আনফর্চুনেটলি আমাদের বাংলাদেশে যে বিষয়টা হয় সেটা হচ্ছে যে আমাদের ডোমেস্টিক সার্কিটগুলোতে
আমরা কিন্তু অ্যানালিস্টদেরকে ওইভাবে প্রমোট করি না, বা আমাদের ওই প্রমোশনের জায়গাটা থাকে না। আমরা এই যে এতগুলো টুর্নামেন্ট হলো, ডোমেস্টিক টুর্নামেন্ট হলো, অ্যানালিস্টদেরকে আমরা কতটুকু সুযোগ করে দিতে পেরেছি, নতুন অ্যানালাইসিস যারা করতে চান তাদেরকে আমরা কতটুকু সুযোগ করে দিতে পেরেছি, সেটা কিন্তু একটা খুব প্রশ্নের জায়গা। এবং আমরা এই সেক্টরটাতে একেবারেই কোনো প্রকার গুরুত্ব দিচ্ছি না, এবং সেটা আমাদের দেশের ক্রিকেটকে অনেক বেশি মাত্রায় পিছিয়ে দিচ্ছে বলে আমার কাছে মনে হয়। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য, মতামত জানতে চাইব।